जरा हमको है ये कहना, वक्त है क्या तुमको पता है ना, मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। जब यार करे परवाह मेरी, मुझे क्या परवाह इस दुनिया की, जग मुझ पे लगाए पाबंदी, मैं हूँ ही नहीं इस दुनिया की, ये भी न जाने वो भी न जाने। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে যেতে চলেছি লালকাঁকড়া বিচ। তো এই দেখো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, সাথে আছে এই যে আমাদের বাহন দুটো, শ্রেয়াকে নিয়ে প্রথম লং ট্রিপ, সাথে এই যে শীর্ষেন্দু আর রিয়া। গুড মর্নিং সবাইকে। এই যে সূর্য জাস্ট উঠেছে, এখন ঘড়িতে বাজে 6:30 অলমোস্ট। একটু আগে আমাদের বেরোবার কথা ছিল, বাট একটু বেরোতে দেরি হয়ে গেল। মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা আশা করি লাগবে যেতে। তো এই লালকাঁকড়া বিচ ঘুরে আমরা যাব ওখান থেকে তাজপুর শঙ্করপুর হয়ে দীঘা। তো দীঘা থেকে আমরা জগন্নাথ মন্দিরটা ঘুরবো, যেটা নতুন হয়েছে। তো সব কিছুই তোমাদের দেখাবো, পুরো ট্রিপটা দেখতে থাকো, আশা করি অনেক মজাদার হবে। তো চলো, মোটামুটি এখন ঠান্ডাটা কমই আছে আর জার্নি স্টার্ট করা যাক। ওখানে আমরা রানিহাটিতে একটা স্টপেজ দেবো, রানিহাটিতে স্টপেজ দেওয়ার পর তারপর যাব কোলাঘাট। তো এরকম ছোটোখাটো দূরে একটা স্টপেজ দিয়ে দিতে আমরা এগোতে থাকবো। তো দেখো মোটামুটি এখন 6:30, দেখছি পরিবেশটা বেশ ঠিকঠাকই আছে, কারণ হচ্ছে অলরেডি একটা শীতের আবহাওয়া তো চলেই গেছে, কিন্তু শীতটা অতটা নেই। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাস্তায় কিন্তু একটু বেশ ধোঁয়াশা টাইপের হয়ে আছে। এবার এটা ধোঁয়ার জন্য না নর্মাল কুয়াশা সেটা বুঝতে পারছি না। রোদটা উঠলে আর একটু বেশ ভালো লাগবে ওয়েদারটা। এখন আছি আমরা দিল্লি রোডে, আর এখান থেকে ধরবো মুম্বাই রোড। মুম্বাই রোড থেকে তারপর আমরা কোলাঘাট, নন্দকুমার হয়ে কাঁথি হয়ে ঢুকবো হচ্ছে লালকাঁকড়া বিচ। তো অলরেডি আমরা চলে এলাম ডানকুনির কাছে। ডানকুনি টোল প্লাজা ছাড়িয়ে চলে এসেছি, কারণ হচ্ছে ওটা পড়ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর, মানে যেটা মুম্বাই রোড, আর আমরা দিল্লি রোড ধরে যাচ্ছি। যার জন্য এখানে এই ফ্লাইওভারটা ক্রস করার পরেই আমরা পেয়ে যাব ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ মুম্বাই রোড। তো আমরা মুম্বাই রোডে মিট করে এগোতে থাকবো। তো অলরেডি মুম্বাই রোডে উঠে গেছি, আর দেখো এখানে রাস্তা কনস্ট্রাকশন হচ্ছিল অনেক দিন থেকেই, এটা আরো চওড়া করার জন্য রাস্তাটা, বাট এখনো দেখছি কনস্ট্রাকশন তো চলছেই। আর এই লরির ভিড়টা রয়েছে সকালবেলায়, যার জন্য লাইন দিয়ে সার দিয়ে পুরো একদম লরি যাচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। তো স্পিডটা সেই জন্য তুলতে পারছি না। আশা করি এটা কেন এগুলো ম্যাক্সিমামই চলে যাবে হচ্ছে বালি হল্টের দিকে, আর আমরা এগোবো অ্যাকচুয়ালি সোজা ধুলাগড়ের দিকে। তো আশা করি ওই টার্নিংটা যাওয়ার পর এই ভিড়টা আর পাবো না। এই রাস্তাগুলো অনেকদিন থেকেই অ্যাকচুয়ালি কাজ চলছে, রাস্তাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, যে একটা এক্সপ্রেসওয়ে যেরকম রাস্তা হওয়ার কথা সেরকম কিন্তু নেই। আপ অ্যান্ড ডাউন, বিভিন্ন জায়গায় গর্ত। এই যে এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে বালির দিকে, ওইদিকে এই গুরুদ্বারাটা রয়েছে, আর এই সোজা আমরা যাচ্ছি এখন ধুলাগড়ের দিকে। দেখো একদম মুখের সামনে সূর্য দেবতাকে দেখতে পাচ্ছি, মিষ্টি রোদ, দুর্দান্ত লাগছে। হালকা হালকা বেশ একটা ঠান্ডার আমেজও লাগছে। শীতের সকালে একটা বেরোনোর আনন্দটাই খুব ভালো, যেটা গরমে পসিবল হয় না। আর এতটা বাইকে যে জার্নি, এই জার্নিটার জন্য কিন্তু এই ওয়েদারটা খুব দরকার, যার জন্য কিন্তু পাহাড়ি জায়গায় এই বাইক রাইড করতে অতটা প্রবলেম হয় না, যেটা আমাদের এখানে প্লেন ল্যান্ডে যে রাইডটা করতে অনেকটা থাকান এসে যায়। তো এখন এই ব্রিজটা ক্রস করছি, এটা হচ্ছে এই সলপের দিকে। তো যেদিকে বাঁ দিকে বাঁকড়া চলে যায়, আর সোজা গেলে সাঁতরাগাছির যে টার্নিংটা আছে সেখানে। এখানে একটা বড় সোসাইটি আছে,
এই উপর থেকে সুন্দর একটা বেশ ভিউ লাগছে। সামনে পড়বে হায়াত রেস্টুরেন্ট। সকালের রোদটা এখনো কিন্তু বেশ গায়ে লাগছে না, আর মোটামুটি হয়তো 2 ঘন্টা গেলে এরকম হয়ে যাবে। রাস্তায় এতটা আপ ডাউন রয়েছে, আর পাম্পটা মনে হয় হার্ড দেওয়া হয়ে গেছে, গাড়িটা খুব জার্কিং দিচ্ছে। অ্যাকচুয়ালি ডবল বাইকে যাব বলে পাম্পটা আমি একটু দিয়ে রেখেছিলাম চেক করে, কারণ হচ্ছে এয়ার প্রেশারটা যদি ঠিকঠাক না থাকে আবার মাঝ রাস্তায় কোথাও লিক হয়ে গেলে তখন সমস্যা। এই যে আমরা চলে এলাম এখানে সলপের মোড়। বাঁ দিকে তোমরা দেখতে পাবে ওই যে হায়াত রেস্টুরেন্ট। এই দেখো বাঁ দিকে টার্নিং হচ্ছে সাঁতরাগাছির। এখান থেকে যত কলকাতা যাওয়ার যে বাসগুলো বা এই যে লরিগুলো, এগুলো বহুত এইদিকে ঢুকে যায়, যেটা আর একটা টার্নিং তোমাদের আগে দেখালাম বালির ওইদিকে। তো এবার মোটামুটি আশা করি কিছুটা ফাঁকা পাবো। বাট দীঘা রুটের যে বাসগুলো আছে সেই বাসগুলোর ভিড়টা তো এখানে থাকবেই। সামনে এগুলোই অঙ্কুরহাটি মোড়। এবার মোটামুটি একটু ক্লিয়ার রাস্তা পেলাম। এখানে অঙ্কুরহাটি ক্রস করার পর দেখতে পাচ্ছি রাস্তাটা বেশ ফাঁকা রয়েছে, তো এখান থেকে টানা যান। আশা করি দুলাগড়ের কাছে এলে আবার একটু জ্যাম পাবো। এখানে কিছু একটা দেখলাম ধারে পাশে হাট বসেছে, যেখানে অনেক লোকজন প্রচুর একদম ভিড় হয়ে রয়েছে, যার জন্য এত পলিউশনের কারণে আকাশটা ক্লিয়ার পাচ্ছি না এখনো অব্দি। পুরো দূর দূরান্ত অব্দি একদম যেন একটা কুয়াশা হয়েছে, বাট এটা কিন্তু কুয়াশা নয়, পলিউশনের কারণে পুরো ধোঁয়া হয়ে রয়েছে চারদিক। তো আলমপুরের যে ব্রিজ তার উপর দিয়ে এখন যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি মিডিল রুটটা ধরে নিয়েছি, কারণ মিডিল রুটটা ধরলে যে এখানে আশেপাশে যে লোকালয়ের ভিড়টা পাওয়া যায় না। আর আমাদের যেহেতু এখানে কোনো লোকালয়ের মধ্যে ঢোকার কোনো ব্যাপার নেই, তার জন্যই আমরা মিডিল রুটটা ধরেছি, যাতে অনেকটা ফাস্ট যাওয়া যায়। তো অলরেডি দুলারগড় টোল ট্যাক্স চলে এলাম। মোটামুটি 30 কিলোমিটার মতো কভার হলো। এখনো মোটামুটি আমাদের 140 কিলোমিটার মতো কভার করতে হবে। তো এই যে বাইকের লেন ধরে নিলাম। 2 হুইলার আর 3 হুইলারের রুট হচ্ছে এটা। তো আমরা দেখো এখান থেকে বাইপাস করে এগোচ্ছি এবার রানীহাটির দিকে। আর মোটামুটি 10 মিনিটের মধ্যে রানীহাটি ঢুকে যাব। ওখানে একটু চাটা খেয়ে নেবো, তারপর এগোবো কোলাঘাটের দিকে, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করব। তো এখন দেখো চলে এলাম এই রানীহাটি থেকে একটা রাইট টার্ন নিয়ে। এখানে হচ্ছে এই অলোকের চায়ের দোকান, এখানে চা খাবো। এখানে বরাবরই আমরা যাওয়ার পথে চা খাই। তো ওইদিকে আবার আমাদের চা খেয়ে রওনা দেবো হচ্ছে কোলাঘাটের দিকে। এখানে এই যে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, ব্যাগটাকের অ্যাডজাস্টমেন্ট চলছে। এখন অনেকটা রাস্তা কভার করতে হবে, মোটামুটি 140 কিলোমিটার মতো। ঠিকঠাক আছিস তো? ঠান্ডাটা কম? হ্যাঁ। তো চলো এই কোলাঘাটে এখন রূপনারায়ণ নদ ক্রস করব। এখানে একটু দাঁড়িয়েছিলাম, ভাবলাম এখান থেকে ব্রেকফাস্ট করবো, বাট শীর্ষেন্দুরা এগিয়ে গেছে, তার জন্য আমরা ওখানে গিয়েই মানে আর একটু এগিয়ে গিয়ে আমরা করব ব্রেকফাস্ট। এখানে এইমাত্র জাস্ট একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত, একটা গাড়ি এত জোর টায়ার বাস্ট হলো, মানে আরেকটু হলে পুরো পাল্টি খেয়ে যেত। বাট কোনো ভাবে যে ড্রাইভার সে হয়তো অনেক দক্ষ, তার জন্য সেটাকে আটকে নিল একটা সাইড করে। তো এই জিনিসগুলো কিন্তু রোডে তোমাদের এই বাইক নিয়ে এলে বা কার নিয়ে এলে প্রচন্ড খেয়াল রেখে চালাতে হবে। হয়তো তোমার কোনো দোষ নেই, বাট কিছু কারণের জন্য হয়তো তার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে তোমার নিজেরই। তো এই দেখো এই ব্রিজের ফটো মোটামুটি দীঘা মন্দারমণি যাওয়ার পথে সবাই করে। রূপনারায়ণ নদ, ওই যাচ্ছে ট্রেন লাইন। আপাতত টাইম নেই, নাহলে একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিতাম। আমরা চাইছি যে বেশি বেলা হওয়ার আগে ওখানে পৌঁছে যাওয়ার, যাতে এই রোদ্দুরটা না আমাদের ফেস করতে হয়। কেননা চড়া রোদ্দুর হয়ে গেলে একটু গরম লাগে, জ্যাকেট ট্যাকেট পরে বাইক চালাতে অসুবিধা হয়। তো সামনে গিয়ে আমরা কোনো একটা দেখি ধাবায় খেয়ে নেবো। সেরি পাঞ্জাবে
আসার সময় আমরা ফিক্স করেছি যদি আসার দিন আমরা একটু টাইম পাই তাহলে শেরি পাঞ্জাবে ঢুকে লাঞ্চটা সেরে নেবো, বাট যদি বিকাল হয়ে যায় সেটা আর পসিবল না। ওই দূরে দেখা যাচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ারের যে চিমনিগুলো, ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না। এখানে মোস্ট প্রবাবলি সব বাসগুলো, এই যে টুরিস্ট বাসগুলো সব এখানেই হল দেয়, টয়লেট, ব্রেকফাস্ট বা যে কোনো সময় খাওয়া দাওয়া করার জন্য। তো আমরাও যথারীতি সেরকম ভাবেই এখানে তাই একটা হল দেবো, পরে একটা নন্দকুমারে আর একটা হল দিয়ে ভেবেছি চাটা খেয়ে নেবো। এইদিকে রাস্তাটা কম্পারেটিভলি ওইদিকে ডানকুনি বা অঙ্কুরাটি পর্যন্ত যে ক্রাউডটা ছিল সেখানের থেকে অনেক ভিড়টা কম রয়েছে। তো আমরা এবার লেফট টার্ন নিয়ে নেবো, সোজা চলে যাচ্ছে খড়গপুরের দিকে। আর এই যে বাঁ দিকে দীঘা, হলদিয়া। এখানে ব্রেকফাস্টের সেরকম জায়গা ভালো লাগলো না, তাই এগিয়ে গিয়ে আমরা আরো একটা দুটো হোটেল আছে, তো সেই জায়গাগুলোতে দেখি যদি সকালবেলা খোলা থাকে দেখি তাহলে সেখানে ঢুকে যাব। দেখো কোলাঘাটের থার্মাল পাওয়ার দেখা যাচ্ছে এখানে। এখানে বিভিন্ন জায়গায় এতগুলো টেম্পোরারি চেকপোস্ট হয়েছে যেখানে সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ রয়েছে, বাট এর জন্য এইরকম চালানো অনেক সময় প্রবলেম হয়ে যাচ্ছে। হঠাৎ হঠাৎ করে মাঝখানে স্টপ দিয়ে দিচ্ছে। সিগন্যাল থাকলে আগে থেকে তোমরা দেখে সেই জায়গাটা কিন্তু আইডেন্টিফাই করতে পারো, হ্যাঁ এখানে থামতে হবে বা সিগন্যাল আছে। কিন্তু এরকম ভাবে হঠাৎ হঠাৎ করে কোনো চেক পয়েন্ট দিলে না সত্যি হাই রোডে খুব প্রবলেমে পড়তে হয়। ও এবার বেশ দারুণ লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম সকালের আবহাওয়ায় রোদ ঝলমলে একটা পরিবেশে বাইক চালানোর আনন্দটাই আলাদা। আর এটা তারাই বোঝে যারা বাইক চালাতে ভালোবাসে। যারা বাইক লাভার্স আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের এই পরিবেশটা। কারণ হচ্ছে বাইকারদের একটা অলওয়েজ টেন্ডেন্সি থাকে যে কোনো কন্ডিশনে হোক না কেন বাইক অ্যাটলিস্ট চাই, যাতে তারা সেই বাইকের আনন্দটা উপভোগ করতে পারে। ঠান্ডা, গরম, শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো কালেই বাইক চালানোর একটা আলাদা আলাদা ফিলিংস রয়েছে। হ্যাঁ, তার জন্য অনেক হয়তো অবস্টাকেল ফিল করতে হয়, বাট তা হলেও এই অনুভূতি যারা পছন্দ করে তারা অলওয়েজ যে কোনো সিজনেই বাইক চালাতে রাজি। তো এখানে একটা লেফট টার্ন নিয়ে শের বেঙ্গলের সামনে চলে এলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আপাতত ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর রওনা দেবো লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। তো এখন আছি শেরবেঙ্গলের সামনে, বাইকগুলো স্ট্যান্ড করিয়ে দিয়ে ব্রেকফাস্ট করতে ঢুকবো। তো তোমাদের এখানকার হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শেরবেঙ্গলের ফ্রন্টটা। এখানে মোটামুটি পার্কিংয়ের জায়গা রয়েছে, আর বাইরেও খাওয়ার জায়গা, ভেতরেও খাওয়ার জায়গা রয়েছে। ওই দিকটায় ওয়াশরুম। আর এদের আর একটা সেম ব্রাঞ্চ হচ্ছে ও জাস্ট রাস্তার অপোজিটে রয়েছে। তো এখানে খাবার অর্ডার করে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে আবার বেরোবো। তো এখানে দেখো এই স্ন্যাক্স কর্নার টাইপের আছে, এটা আমুলের আইসক্রিম প্লাস আদার স্ন্যাক্সও পেয়ে যাবে। এখানে বাইরে বসার জায়গা, এখানটায় বসেও তোমরা খেতে পারো। মোটামুটি এখানে যে চায়ের আইটেমটা খুব ভালো, 25 টাকা করে ভাড়। তো জেন্টস আর লেডিস একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে। আর এটা রয়েছে হচ্ছে ইভি ভেহিকেল চার্জ করার জন্য, যেটা কি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আজকালকার দিনে। তো যদি ইভি মানে ই ভেহিকেল থাকে তো এখানে এসে চার্জ করে নিতে পারো। তো শেরবেঙ্গলের ভেতরে আমরা ঢুকে গেলাম। তো এখানকার একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি, ফুড মেনুগুলো একটু দেখে নাও তোমরা। মোটামুটি রেটে, যে খুব যে চিপ রেট তা বলবো না। আমরা মশলা ধোসা অর্ডার করলাম 110 করে। আর এছাড়া বাকি মোটামুটি যে রেটগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আইটেম সব কিছু পেয়ে যাবে, কিন্তু একটু রেটটা আমার হাই মনে হচ্ছে নর্মাল ধাবার তুলনায়। এখানে আমরা সব কিছু রেখে দিয়েছি, হেলমেট, ব্যাগ বাগেরা। পুরো আলুটাই ফেলে দিয়েছে। কেমন? ও আচ্ছা, ধোসার টেস্ট কেমন? ঠিকঠাক। তো এই মশলা ধোসা নিয়ে নিলাম 110 করে। খাওয়ার পর ওই আধ ঘন্টার মধ্যে নন্দকুমার ক্রস করলাম। নন্দকুমার থেকে জাস্ট রাইট টার্ন নিই তো দীঘা যাওয়ার রাস্তা, মানে দীঘা মন্দারমণি যাই বলো না কেন। এই দেখো এখন যেটা ক্রস করছে এটা হচ্ছে হলদি নদী।
তো আমাদের যেটা আগে পড়েছিল রূপনারায়ণ নদ কোলাঘাটের কাছে, আর এখন এই নন্দকুমার ক্রস করার পর হলদি নদী ক্রস করছি। এদিকে রাস্তাটা অনেকটা ন্যারো হয়ে গেছে, আগে যতটা চওড়া ছিল যে মুম্বাই রোডের রাস্তাটা সেটার মতো এটা নয়। আর বিভিন্ন চারপাশে এখানে লোকালয় রয়েছে, তার জন্য আরো এই ক্রাউডটা বেশি। এবার দেখো মোটামুটি একদম ফাঁকা জায়গা, এই ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আর চারপাশে কিছু জায়গায় কাশফুলে ফুটে আছে দেখছি, যদিও পুজোর সময় পেরিয়ে গেছে অনেক আগে, তো এখানে কাশফুল এরকম পাওয়া যায় না, বাট দেখছি চারপাশে এই ফাঁকা যে জলা জমিগুলোতে প্রচুর কাশফুল ফুটে আছে। এখানের যে এসবিএসটিসি বাস গুলো এতটা গা ঘেঁষে যাচ্ছে যে মাঝে মাঝে পুরো সাইড চেপে দিচ্ছে। এই রাস্তাটা আগেও যখন এসছি তখন হয়তো আমি ব্লগ করতাম না, তো তার জন্য সেরকম কিছু ভিডিও নেই। ডেপুটি ডিএসপি অফিস এটা পূর্ব মেদিনীপুর, প্রতিটা জায়গায় এত চেকপোস্ট, এই চেকপোস্ট গুলোতে এতবার দাঁড়াতে হচ্ছে যে ফ্লুয়েন্ট যাওয়াটা কমে যাচ্ছে। ছোটখাটো বাজার বা লোকালয় যেহেতু এখানে আছে তার জন্য এরকম হয়ে যাচ্ছে। তবে এই রাস্তায় এলে একটা কি, তোমরা কিন্তু কোনো কিছুর অভাব পাবে না, মানে প্রচুর খাবারের দোকান, নর্মাল কোল্ড ড্রিঙ্কস, মেডিসিন শপ, এটিএম সবকিছুই পেয়ে যাবে, পেট্রোল পাম্প। এখন যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে চণ্ডীপুর, মার্কেট টাইপ এলাকা, বিভিন্ন হসপিটাল, তার নার্সিং হোম, তার সাথে ট্রেন, শপিং মল রয়েছে দেখছি এই জায়গাটায়। তো এখান থেকে দেখাচ্ছে যে লেফট টার্ন নিলে নন্দীগ্রাম আর স্ট্রেট গেলে দীঘা, তো আমরা স্ট্রেট রাস্তাটা দিয়ে যাব। এখানে দেখো এই চণ্ডীপুরের উপরে এই মার্কেট প্লেসটাকে ক্রস করার জন্য এখানে একটা বাইপাস ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজটা দিয়ে এলাম। তো চারিপাশটা দেখলাম বেশ একটা খুব স্ট্রং মার্কেট এরিয়া এটা। আর এমনি এখানে কাঁথি খুবই একটা ভালো পপুলার জায়গা, তার আগে চণ্ডীপুর জায়গাটায় কিন্তু সবকিছু বেশ রয়েছে। এই জায়গাটা হচ্ছে প্ল্যাকার্ডে যেটা দেখলাম, মানে হোর্ডিং এ যেটা দেওয়া আছে, ডান দিকে গেলে পটাশপুর বলে একটা জায়গা আর সোজা গেলে দীঘা। তো এখানে একটা সেম ফ্লাইওভার রয়েছে, নিশ্চয়ই নিচে কোনো মার্কেট বা এরকম রয়েছে, যার জন্য ওই বিটটাকে বাইপাস করার জন্য এই ওভারব্রিজটা করা হয়েছে। তো ওই ওভারব্রিজ গুলো থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে। তো চলো সামনে এগোনো যাক। রাস্তাগুলো এরকম ভালো করে দিয়েছে বলে যেতে অনেকটা সুবিধা হচ্ছে। আজ থেকে যদি 5-6 বছর আগের কথা ভাবা যায়, এই রাস্তা কিন্তু অনেক ন্যারো ছিল, এতটা ভালো ছিল না। দেখো এদিকে কি সুন্দর ধান ক্ষেত রয়েছে। তো এই জায়গাটাতেও দেখো পুরো চারদিকে একদম ক্ষেতি রয়েছে, তো এরকম বেশ সর্ষের ক্ষেত, দুপাশে ধান জমি, তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আজকে আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে মেনলি লাল কাঁকড়া বিচ, মন্দারমণি ঢোকার 1 কিলোমিটার আগে পড়ে। তো জায়গাটা একদম পুরো ভার্জিন বিচ, এখানে হোমস্টে কনসেপ্টের সব হোটেলগুলো রয়েছে, যেখানে 4 বেলাকার খাবার আর তার সাথে থাকা, এই নিয়ে পার হেড রেট এখানে হয়। তো সেখানে তুমি 1000, 1200, 1500 বিভিন্ন রেটে পেয়ে যাবে। তো এখানে সেই জায়গাটা চলে এসেছি যেখানে এই ডাব বিক্রি হয় শাড়ি দিয়ে, একদম পুরো ফাঁকা রাস্তা। তো এখানে একটু রিল্যাক্সেশনের জন্য ডাবের জল খাওয়াটা সত্যি কথা এই রোড ট্রিপের মধ্যে খুব ভালো লাগে। তো ম্যাক্সিমাম 4 হুইলারে যারা আছে, 2 হুইলারে যারা আছে, সবাই এখানে একটু দাঁড়ায় আর ডাবের জল খেয়ে রিল্যাক্স করে। কত করে? 40 কই? না না, তোমাদের এখানে 40-এ পাওয়া যাবে না, তো আমাদের ওখানে তো আরোই পাওয়া যাবে। এইগুলো কত? ওই রকম 4টে নেবো, ইয়ে করে 40 করে দাও। 45 দাও, দাঁড়াও আমি এসে যাচ্ছি, দাঁড়াও। এখানে এই দোকানটা দাঁড়ালাম, মোটামুটি এই যে ডাব সবাই মিলে 4 জনে মিলে খেয়ে নিচ্ছি। ডাবের জল ভালো তো? তো এখানে একটু ডাবের জল খেয়ে রিল্যাক্স করছি। 45 টাকা করেই দাদা এই ডাবগুলো নিল। এতটাই বাইক চালিয়ে আসার পর একটু ডাবের জল খেয়ে বেশ বেশ একটা রিফ্রেশ লাগছে। তো এবার ডাব খাওয়া হয়ে গেল। এখান থেকে আমরা যাব আর মোটামুটি 10 কিলোমিটার মধ্যে নাচিন্দা মাতার মন্দির। তো এখানে খুব জাগ্রত মন্দির,
ওই মন্দিরটায় আমরা একটু নমস্কার করে তারপর বেরিয়ে পড়বো কাথি। কাথি থেকে তারপর যে টার্নিংটা নেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এসে গেলাম মোটামুটি 15 মিনিটের মধ্যেই এই নাচিন্দা মন্দিরে। একদম রোড সাইডেই পড়বে এই নাচিন্দা মন্দির। এই দেখো এসে গেছি, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো এখানে এবার গাড়িটাকে রাখবো, রেখে হচ্ছে আমরা ঢুকবো মন্দিরে। তো এখন এই রাস্তায় চলে এলাম নাচিন্দা মন্দির ভেতরে। দেখো এটা হচ্ছে মেন মন্দিরটা, আর বাইরেটা দাঁড়িয়ে আছে। এখানটা একটু নমস্কার করে তারপর আমরা রওনা দেবো। তো সে দাঁড়িয়ে আছে, শীর্ষেন্দ্র পেছনে আসছে। তো দেখো এখানে পূজা টুজার যে সামগ্রীগুলো পাওয়া যায় এখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারো। এটা হচ্ছে মেন মন্দিরটা। এখানে দেখো, আর তার সাথে এই যে গাড়ি বাইক এখানে সব পুজো হয়, 4 হুইলার 2 হুইলার ইভেন বড় বাসও রয়েছে। এই তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রণামী বাক্স। এটা হচ্ছে মেন মন্দির। এখানে দেখো এই মিষ্টান্ন ভোগের দোকান। আচ্ছা, এখানে বিভিন্ন প্রাইসে ভোগ পাওয়া যায়, যে 100 গ্রাম 60 টাকা, 250 গ্রাম 100 টাকা, 600 গ্রাম 240 টাকা, 1 কেজি 400 টাকা। তো তোমরা এখান থেকে ভোগও নিয়ে নিতে পারো। তো আমরা অলরেডি ধরে নিয়েছি মেরিন ড্রাইভের রাস্তাটা, ঢালাই রাস্তা এমনি। আর দেখো ডান দিকে খালটা রয়েছে, এটা ওই পার দিয়েও তোমরা যেতে পারো, মানে জাস্ট অপোজিট সাইড দিয়ে। আমরা আপাতত এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, একদম স্ট্রেট যেভাবে যাচ্ছে সেরকম গেলেই হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। এই যে খালটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কানেক্টিং হচ্ছে সমুদ্রের সাথে। তো কোনো জায়গায় জলটা আটকে আছে বলে মনে হয় পুরো আর কি খালটা পানায় ভর্তি, কোনো ফ্লো নেই। তবে রাস্তাটা হচ্ছে ঢালাই রাস্তা, একদম চওড়া রাস্তা, মানে 4 হুইলার নিয়ে এলেও তোমরা কিন্তু এই রাস্তা দিয়ে আরামসে যেতে পারো। তো অলরেডি এখানে বিভিন্ন হোমস্টে গুলো দেখতে দেখতে আসছি। তো আমাদের যেটা বুক আছে, যে চলে এসছি আমন্ত্রণ হোমস্টে। এখানে নাম্বার আর রুম খালি আছে বলে লেখা আছে। তো অলরেডি আমাদের যেহেতু বুকিং আছে, চাপ নেই। সামনে ঝাউবন দেখতে পাচ্ছি, এখানে আপাতত গাড়িগুলো রেখে দিই, তারপর ভেতরে গিয়ে তোমাদের খাবার টাবার সবকিছু দেখাচ্ছি। তো চলো, এখানে গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম আছে, আমরা আপাতত উপরে উঠবো। এখানে চারপাশটা এত নির্জন টাইপের, গ্রাম্য পরিবেশ। তার মধ্যে এই যে দাদা আমাদের রুম গুলো দিচ্ছে। আমাদের কি দুটো রুম, এটা একটা ওটা একটা? আচ্ছা, তোমার নাম দাদা? কেশব। আচ্ছা, ও তুমি আর তোমার নাম্বারই কল করছিলাম। বাহ, দারুন। এই হচ্ছে ওয়াশরুম, আর এখান থেকে সুন্দর ঝাউবন সমুদ্র দেখা যাচ্ছে। বেড রয়েছে, এখানে একটা রয়েছে এই যে শ্যাম্পু, ওটা সাবান রয়েছে, টাওয়াল রয়েছে। তো এটা হচ্ছে এখানকার বিল্ডিং। এই আমাদের দুটো রুম দিয়েছে, এই একটা রুম, এই একটা রুম, আর নিচেও সেম প্যাটার্নের রুম আছে। তো উপরের রুম গুলো ফাঁকা ছিল বলে আমরা ওগুলোই নিয়েছি, ওখান থেকে একটা সুন্দর সি ভিউ পাওয়া যাচ্ছে। আর সামনে এখানে বাইক বা কার এনে তোমরা রাখতে পারো। সামনে রয়েছে ঝাউবন সুন্দর একটা ছোট্ট করে। আর এখানে সব জায়গাগুলি হচ্ছে হোমস্টে কনসেপ্টের। তো
এই হোমস্টে কনসেপ্টের মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে নর্মাল স্টেইং, মানে এসি রুম তো রয়েছেই। এসি রুম যদি নাও তাহলে হচ্ছে সেটা 1400 কি 1500 টাকা পার হেড পড়বে। আর যদি এখানে তোমরা নন এসি রুম নাও সেটা 1200 টাকা পড়বে। তো এই পার হেড যে স্টেইং রয়েছে তার সাথে ফুডিং এর মধ্যে তোমাদের থাকবে হচ্ছে লাঞ্চ, যে আমরা যেমন এলাম এখন, এবার লাঞ্চ করব পমফ্রেট থালি দিয়ে, তারপর সন্ধেবেলা চিকেন পকোড়া, চা, রাত্রিরে চিকেন রুটি, আর পরের দিন ব্রেকফাস্ট। তো দেখো জায়গাটা কত সুন্দর, বেশ এখানে সুন্দর এরকম বসার জায়গা রয়েছে, এরকম ঝাউবনের একটা হাওয়া, দোলনা খাটানো রয়েছে এখানে, এখানে বসতে পারো, একটু দোল খেতে পারো। আর এখান দিয়ে এই ঝাউবনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে মেন সি বিচে। তো দেখো এখানে ছোট ছোট বেশ নানা রকমের ফুল ফুটেছে, দুর্দান্ত লাগছে এগুলো। এখন শুনলাম ভাটার সময়, তাই সমুদ্র একটু দূরে আছে, নাহলে এই ভেজা যে জায়গাগুলো আছে না, এই ভেজা জায়গাগুলো অব্দি জল চলে আসে অ্যাকচুয়ালি। তো এখন ঘড়িতে মোটামুটি বাজে হচ্ছে এ দেখো 12:30 মোটামুটি। তো আমরা 1টার সময় লাঞ্চ করব বলে দিয়েছি। ওইখানে দূরে যে ট্রলারগুলো দেখা যাচ্ছে ওগুলো করে মাছ ধরতে যায়। আর এদিকে গেলে হচ্ছে মন্দারমণি, ওইদিকে আর একটা হোমস্টে টাইপ রয়েছে এরকম, এগুলো ছোটখাটো রিসোর্ট সবই। আর এদিকে সামনে ঝাউবনটা। তো বন্ধুরা এরকম একটা ভার্জিন বিচে একটা আসার বেশ মজাটাই আলাদা, দুর্দান্ত লাগছে। কোনো ক্রাউড নেই, নিরিবিলিতে থাকা। আর এরকম নয় যে তোমরা এখানে এসে কিন্তু যে খুব হাইফাই একটা কিছু রেট রয়েছে, 1200 টাকা আর 1400 টাকা এরকম একটা রেট ওয়েল অ্যান্ড গুড আমার মনে হয়, 4 বেলাকার থাকা খাওয়া নিয়ে। আর তার সাথে এ দেখো এখানে ক্যামেরা কতটা ধরা পড়ছে জানি না, পুরো জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছি একদম লাল কাঁকড়ায় ভর্তি, ঠিক ঠিক করছে। এর অ্যাকচুয়ালি ভাইব্রেশনটা বুঝতে পারে, তার জন্য ঢুকে যাচ্ছে কাছে গেলেই পুরো। তো এর জন্যই এর নাম লাল কাঁকড়া বিচ। যেটা করার করে নেয়। তো এই যে আমাদের আমন্ত্রণ হোমস্টেতে এখানে লাঞ্চ চলে এসছে, হেভি হেভি আইটেম রয়েছে, ভাত, স্যালাড, ঝুড়ি আলু ভাজা, ডাল, কপি, আর তার সাথে পমফ্রেট বেশ সুন্দর সাইজের, চিংড়ি 2টো করে। তো এই দেখো সবার প্লেট একদম সাজানো, আর ওইদিকে রয়েছে চাটনি। আচ্ছা পাঁপড়টা পরে আসছে। তো চলো আপাতত স্টার্ট করা যাক। তো এখন এই চিংড়িটা একটু টেস্ট করবো, অনেকে জানাই 2 পিস করে চিংড়ি, কষা টাইপের খেতে, অসাধারণ টেস্ট। শিশুন পমফ্রেটটা একটু বল কেমন? পমফ্রেটের টেস্ট ঠিকঠাক, সাইজটাও একদম ঠিকঠাক, যথেষ্ট বড় সাইজ। আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা রান্না দারুণ, প্রত্যেকটা রান্না খুব সুন্দর। আলু ভাজা, তার সাথে আমরা 2বার করে যেন ভাতও নিলাম। চলো লাঞ্চটার কথা সেরে নেওয়া যাক। এটা এখন খেতে ব্যস্ত, এটা কিছু বলবে না এখন। তো গরম গরম আমাদের চিকেন পকোড়া চলে এসছে, আর শীর্ষেন্দু দোল খাচ্ছে। ওই আর একটা প্লেট হচ্ছে রিয়ার হাতে, সেখানে ফোনে কথা বলছে, বসে বসে দোল খাচ্ছে। দেখো তোমাদের একটু চিকেন পকোড়াটা দেখিয়ে দিই লাইটে। ওফ, এরকম সমুদ্রের হাওয়া খেতে খেতে ঝাউবনের তলায় বসে চিকেন পকোড়া খাওয়ার মজাই আলাদা। কফিটা এবার আসবে, দেখো সুন্দর এরকম বেশ লাইট দেওয়া ঝাউ গাছগুলোর মধ্যে। চলো আবার আমাদের দাদা এই কফি নিয়ে চলে এসছে, গরম গরম 4 কাপ কফি। তো এখন সন্ধে এই 7:30 মতো বাজে, কফি চলে এলো। আর চিকেন পকোড়া খেতে খেতে এই কফি খাচ্ছি। আর ডিনার করবো আবার 9টা 9:30 নাগাদ, চিকেন আর রুটি বলে দিয়েছি। তো রাত্রিবেলায় চলে এসছে গরম গরম রুটি আর চিকেন কষা। এই যে আমাদের 2 প্লেট অলরেডি দিয়েছে, আর 2 প্লেট দেওয়া হবে। শীর্ষেন্দু আর রিয়া এই যে জাস্ট এলো। এবার খাওয়া দাওয়া করে আমরা আজকের মতো ঘুম দেব, তারপর কালকে সকালে আবার দেখা হচ্ছে।